আজকে যে জরিপটার কথা আমি বললাম যে সুশাসনের জন্য নাগরিক, সেখানে আমরা জনাব বদিউল আলম মজুমদারকে দেখতে পেলাম, তিনি সেখানে আছেন। এর আগে আমরা টিআইবির একটা জরিপে টিআইবি যিনি দায়িত্বে রয়েছেন তাকেও দেখতে পেলাম। ওনারা কিন্তু এই যে সংস্কার কিংবা ঐক্যমত্য কমিশন এই জায়গাগুলোর সঙ্গে জড়িত। তারা সেখানে জড়িত থেকে যখন আবার নিজেদের এই যে জরিপ বা নিজেদের যে সংস্থা সেখানে এসে কাজ করছেন, এটি আসলে সাংঘর্ষিক কিনা, মানুষের মনে প্রশ্ন তৈরি করে কিনা নিরপেক্ষতা নিয়ে? হ্যাঁ, এক ধরনের প্রশ্ন তো দেখাই। আপনি যখন পলিটিক্যাল দলগুলোকে ডেকে আপনি পক্ষে বিপক্ষে মতামত নিচ্ছেন, আবার আপনি নিজেই আবার একটা পক্ষ নিয়ে বলছেন যে জনগণ এটা বলছে। আমার কাছে সেটাই মনে হয় যে একটা হচ্ছে যে তাদের তো একটা নিরপেক্ষ অবস্থান থেকে তারা পার্সু করার চেষ্টা করছে, কিংবা তাদের কিছু মত থাকতে পারে, কিন্তু যখন তারা কালার্ড হয়ে যায় কিংবা এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়, তখন তারা যে দায়িত্ব পালন করছে সেখানে তো এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয়, যেটা উচিত না। বরং তাদেরকে এই ধরনের অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত, তারা সরকারের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার পরে সেই কাজ থেকে বিরত থাকাটাই সঙ্গত ছিল বলে আমি মনে করি। সরকার কিছু বলছে না বা কোথাও থেকে প্রশ্ন উঠছে না কেন সেই অর্থে? প্রশ্ন কেউ করছি না, আমরা তো অনেক ব্যাপারেই প্রশ্ন করছি না, অনেক ব্যাপারেই তো আমরা চোখ বুজে থাকি। মানে এখন ধরেন আপনারা বা আপনি সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করছি যে আগে বলা হতো যে শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকার ক্ষমতা ছিল দীর্ঘদিন, তখন প্রশ্ন করা যেত না, তো এখনো কেন আপনারা কিংবা আমরা চোখ বুজে থাকবো, প্রশ্ন করবো না কেন? আপনি প্রশ্ন করছেন, কেউ না কেউ প্রশ্ন তো করছে। ক্ষমতা কখনো প্রশ্নকে ওয়েলকাম করে না, ভেরি সিম্পল। সেক্ষেত্রে তখন যদি অনিয়ম হয় সেটা মানে আমরা সবসময় মেনে নিতে থাকবো, আমরা কেউ চ্যালেঞ্জ হতে চাই না, আর বাংলাদেশের মানুষ তো আরও না। হ্যাঁ, সেটা আপনি যে লেভেলেই আপনি আপনার অফিস থেকে শুরু করেন, আপনার ঘর থেকে শুরু করেন, এবার আপনি রাষ্ট্র পর্যন্ত পৌঁছান। প্রশ্ন করার জন্য তো সাংবাদিকরা নিগৃহীত হয়েছে, এটা আগেও হয়েছে, এখনো সেই ধারাটা বন্ধ হয় না। এখন কি আপনারা হচ্ছেন কেন? আপনি পড়েন নাই পত্রপত্রিকায় গাজীপুরে তো আমরা সাংবাদিকের চাকরি চলে গেছে, সাংবাদিক হত্যার ঘটনাও দেখতে পেলাম গাজীপুরে। হত্যা তো আপনি একদম এক্সট্রিম লেভেলে, প্রশ্ন করার জন্য কি সাংবাদিকের চাকরি যায় নাই? তো আপনি কেন, আপনি তো অন্য কোনো পার্থক্য দেখতে পান না তাহলে সেই অর্থে? পার্থক্য অবশ্যই দেখতে পাই। আমি এখন আরো বেশি মত প্রকাশ করতে পারছি, দ্যাট ইজ ট্রু, আমার জন্য স্পেসটা আরো বড় হয়েছে, কিন্তু এখনো আমি প্রশ্ন করতে গেলে আমাকে ওয়েলকামিং অ্যাটিটিউড আমি পাই না। ওকে, আমারও মনে হয় তাই, যে আগে আমরা অনেক প্রশ্নই করতে পারতাম না, এক ধরনের ভীতি ছিল, যা বলতে চাইতাম বলতে পারতাম না, যা লিখতে চাইতাম লিখতে পারতাম না, এক ধরনের আতঙ্ক ছিল যে কখন কি হয়, গোয়েন্দাদের এক ধরনের ফোন আসতো কিংবা ভূমিকা ছিল। এখন সেটা নেই, কিন্তু একটা আতঙ্ক তো আছে। বিশেষ করে আতঙ্ক মানে কারা আপনাদেরকে এখন ভয় দেখাচ্ছে? যেমন মব, একটা কথা বলে যে একটা মবের ব্যাপার আছে। হ্যাঁ, মবটা সরকারও মবের নিন্দা করছে, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, যে এই মবটা অনেকে আবার সরকার সংশ্লিষ্ট অনেকে এটার যৌক্তিকতা দেওয়ারও চেষ্টা করছে এবং এটাকে প্রেসার গ্রুপ ইত্যাদি বলছে। তখন মনে হচ্ছে যে এই মবের সঙ্গে তাহলে কি প্রচ্ছন্নভাবে কোনো রাজনীতির যোগ আছে? সরকারের ভেতরে কি দুইটা পক্ষ কাজ করছে আপনি বলতে চাচ্ছেন? সরকারের ভিতরে অনেক পক্ষই কাজ করতে পারে এবং সব সরকারের ভিতরে অনেক পক্ষ কাজ করে। সরকার কখনো একরকম হয় না, সরকারের ভিতর সরকার থাকে, বিভিন্ন মত থাকে। আবার একটা লিটারেচার সাইদ ভাই, যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এতদিন আমি টর্চার ছিলাম, আমি নিষ্পেষিত ছিলাম, তো এখন আমি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছি। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আপনি আরেকজনকে আপনি খুন করতেছেন, আরেকজনের ঘর পোড়াই দিতেছেন, বাড়ি ভেঙে দিচ্ছেন। এইটা আবার আপনি ওই যে মানে আপনি প্রচ্ছন্দভাবে বিভিন্ন লিটারেচার দিয়ে সেটাকে সাপোর্ট করা। সো আপনি তো শুধু একজন জার্নালিস্ট হিসেবে না, রাষ্ট্রের সর্বোচ্চ মহলে যিনি আছেন, যারা এখন উপদেষ্টা আছেন, তারাই তো প্রকাশ্যে বলতেছেন যে এই মব ভায়োলেন্সের কারণে ওনারাও ওনাদের সিদ্ধান্তে স্টিক করতে পারেন না, মানে সিদ্ধান্ত নিয়ে আবার পরিবর্তন করতে হয়। আর একটা ব্যাপার হচ্ছে কি, যখন কোনো অভ্যুত্থান হয় তখন অনেক ঘটনাই ঘটতে পারে, ঘটন অঘটন অনেক কিছু হতে পারে, কিন্তু অভ্যুত্থান শেষে তো তখন তাকে তো একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে, একটা নিয়মের মধ্যে আসতে হবে। তো যখন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে তখন এই ধরনের জিনিসকে অ্যালাউ করা যায় না।